আজকে আমাদের এগ্রিকালচারের পেপার 2 শুরু হলো। তো স্যার যেটা প্রথমেই শুরু করলেন সেটা হচ্ছে বীজের গঠন দিয়ে। তো বীজের গঠন, বীজ বলতে আমরা যেটা বুঝি একদম ছোট বয়স থেকে যেটা পড়ে আসছি, যে যার থেকে একটা নতুন ধরনের উদ্ভিদ তৈরি হচ্ছে, যে একটা নতুন নতুন একটা উদ্ভিদের জন্ম দিচ্ছে। বাট সেখানে একটা আমরা যদি এগ্রিকালচারাল মানে আমরা যদি একদম এগ্রিকালচারাল সেন্স থেকে দেখি, যেটা স্যার আমাদের বোঝানোর চেষ্টা করছিলেন, যে শুধুমাত্র একটা দানা তার থেকে একটা গাছ উৎপন্ন হবে, সেটাকে আমরা বীজ ভাববো না। যেহেতু আমরা এগ্রিকালচারের অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করছি, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বীজের সেই অংশটা যা সব থেকে বেশি সম্ভাবনা নতুন একটা উদ্ভিদকে তৈরি করার। তো সেটাই হচ্ছে বীজ। তো সেটা একটা অন্যরকম অ্যাঙ্গেল ছিল বীজের সংজ্ঞা। তো এরপরে আমরা বীজের শ্রেণীবিভাগে আসলাম। তো সেই বীজের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা দেখছি যে বীজকে আমরা দুভাগে ভাগ করতে পারছি। এক হচ্ছে তার মধ্যে শস্য অংশটা কোথায়, তার মানে খাদ্য অংশটা কোথায় সজ্জিত থাকছে সেই অনুযায়ী। আরেকটা হচ্ছে তার বীজপত্রের সংখ্যা অনুযায়ী। তো বীজপত্রের সংখ্যা অনুযায়ী আমরা যেমন পড়ে এসেছি ছোট বয়স থেকে, যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী, এবং তার আবার ভাগ আছে কোনটা শস্যল কোনটা অশস্যল। যেমন আমরা দেখছিলাম একবীজপত্রী শস্যল আমরা পাচ্ছিলাম ধান, অশস্যল পাচ্ছিলাম কচু। হ্যাঁ, দ্বিবীজপত্রী শস্যল পাচ্ছিলাম, একবীজ শস্যল পাচ্ছিলাম আমরা শালুক, দ্বিবীজপত্রী রেড়ি, দ্বিবীজপত্রী আমরা পাচ্ছিলাম ছোলা। আর আমাদের বহুবীজপত্রীর ক্ষেত্রে আমাদের সেরকম কোনো ভাগ নেই, যেটা পাইন একমাত্র আমরা পাচ্ছিলাম। তো আবার খাদ্যের কিভাবে সঞ্চিত রয়েছে তার উপর ভিত্তি করে আমরা শস্যল অশস্যল একটা ভাগ হলো। তো শস্যল সেখানে বলা হচ্ছে যে সমস্ত বীজের ক্ষেত্রে শস্য নামক একটা অংশ থাকছে এবং উদ্ভিদ তার প্রাথমিক অবস্থায় ভ্রূণ অবস্থায় তার পুষ্টি সংগ্রহ করছে সেই অংশ থেকে। আর অশস্যল মানে সে অংশে বীজপত্রটা হবে সুগঠিত, তার ভ্রূণ হবে তুলনামূলকভাবে ভারী বড়, এবং সে তার সমস্ত প্রাথমিক অবস্থায় সমস্ত যা খাদ্য রস বা পুষ্টি রস সে তার বীজপত্র থেকেই সংগ্রহ করবে। তো এইগুলো পড়তে পড়তে আমরা আবার চলে আসলাম বীজের গঠনে। তো সেখানে বীজের গঠনে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মূলত 3টে ভাগে ভাগ করছি। একদম বাইরের যে আবরণ বহিঃত্বক, সিড কোট যেটাকে আমরা বলছি, তারপরে হচ্ছে এন্ডোস্পার্ম, আর একদম তার ভেতরে আমাদের তো বহিঃত্বকে শুধুমাত্র যে আমাদের দেখে মনে হচ্ছে যে বহিঃত্বক আমাদের ভেতরে যে একদম সূক্ষ্ম ভ্রূণটাকে যেহেতু একদম প্রাথমিক অবস্থায় রয়েছে তাকে প্রোটেকশন করা, কিন্তু শুধুমাত্র তাই নয়, মানে পড়তে পড়তে আমরা দেখলাম যে অসময়ে যাতে তার অঙ্কুরোদ্গম না হয়ে যায়, বা শুধুমাত্র বাইরের পোকামাকড় আঘাত এগুলো তো রয়েইছে, এগুলো সবটা নির্ভর করে কিন্তু বীজোত্তকের উপরে। তারপরে রয়েছে এন্ডোস্পার্ম। সেই এন্ডোস্পার্মও কিন্তু তাকে একভাবে যেমন পুষ্টি সরবরাহ করছে, আবার সেই সঙ্গে তার রক্ষণাবেক্ষণেও একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তারপরে চলে আসছি ভ্রূণ, যেটা মূল উদ্ভিদকে তৈরি করবে। তো তার আমরা বিভিন্ন ভাগগুলো দেখতে পাচ্ছিলাম, যেমন এপিকোটাইপ, তারপর হচ্ছে হাইপোকোটাইপ, তারপরে একটা অংশ পাচ্ছিলাম যেটা হচ্ছে রেডিকাল অংশ, যেটা মূল অংশ তৈরি করবে, এপিকোট যেটা আমার বিটপ অংশ তৈরি করবে, পিমিউল তৈরি করবে আমাদের, এটা আমাদের একটা বিটপ অংশ তৈরি করবে, মানে বিটপ অংশ ভিতরে রয়েছে অগ্রস্থ অংশ। আর সেই সঙ্গে আমাদের আরেকটা রয়েছে কোটিলেটর অংশ, যেটাও কিন্তু প্রাথমিকভাবে খাদ্য সরবরাহে কাজ করবে। তো এই অংশগুলো আমরা একটা সম্পর্কে ধারণা পেলাম। এরপরে যে অংশটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্যার আলোচনা করছিলেন, যে আমরা যদি সাধারণভাবে দেখি যে একই বীজ আমি রেখে দিলাম, সেই বীজ থেকে শস্য তৈরি হলো, তার থেকে দানা পেলাম, তারপরে আবার পুনরায় সেই বীজকে ব্যবহার করলাম, দ্বিতীয় বছর আমরা দেখবো শস্যের উৎপাদন হার কিন্তু কমে গেছে। তারপরে বছর যদি আবার সেই বীজ ব্যবহার করি, মানে দ্বিতীয় বছরের উৎপাদিত ফসল থেকে তৈরি বীজ যদি ব্যবহার করি, তখন দেখবো ফসলের উৎপাদনের হার আরো কমে গেছে, মানে উৎপাদনের হার ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু আমার মূল ফসল কিন্তু এক, মানে মূল বীজ কিন্তু একই ছিল। তো এটার ক্ষেত্রে দেখা যাবে যে এখানে কোয়ালিটি সিডের ধারণাটা কিন্তু আসলো, যে আমার যখন একটা বীজ তার অঙ্কুরোদ্গমের ক্ষমতা নির্ভর করছে, তার সময়ের সঙ্গে সঙ্গে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা চলে যাচ্ছে, তার জিনগত বিশুদ্ধতা দেখতে হবে সেক্ষেত্রে, কারণ জিনগত বিশুদ্ধতার উপর ভিত্তি করে আমরা একটা বীজকে বিভিন্নভাবে ভাগ করেছি। যেমন আমরা পড়ছিলাম এখানে যে ব্রিডার সিড পাচ্ছি, যার 100% জিনগত বিশুদ্ধতা আমরা পেয়েছি, তারপরে ফাউন্ডেশন সিড পেয়েছি,
যার অলমোস্ট 99.5% তার জিনগত বিশুদ্ধতা রয়েছে, রেজিস্টার সিড রয়েছে যার বিশুদ্ধতাও প্রায় 95%-এর কাছাকাছি, এবং সবশেষে আমরা পাচ্ছি সার্টিফাইড সিড, যেটা মূলত চাষের কাজে ব্যবহার করা হয় এবং চাষিদের হাতে দেওয়া হয়, তার জিনগত বিশুদ্ধতা আমরা পাচ্ছি 90%। তো এইভাবে কোয়ালিটি সিডগুলোর আমরা বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের বীজের ক্ষেত্রে দেখতে হবে যে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা আদৌ রয়েছে তো, কারণ মানে খুব কম করে হলেও 85% অঙ্কুরোদ্গম ক্ষমতা আমাকে থাকতেই হবে বীজে, এবং যে বীজটা আমি ব্যবহার করছি তার সাথে আনুষঙ্গিক আমার খোসা বা দানা, অন্য দানা, ভাঙা দানা, এটা কতটা মিশে রয়েছে সেটাও একটা ফ্যাক্টর তৈরি করছে। শুধু তাই নয়, আমার সঙ্গে যদি মানে এই আসল বীজের সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে আগাছা মিশে যায়, তাহলেও তো আগাছার উৎপাদনের ফলেও তো আমার বীজের ফসল মানে উৎপাদিত ফসল ব্যাহত হবে। তো এই কোয়ালিটি সিড কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একত্রিত করে চলে। তার মানে এই কারণেই আমরা দেখছি যে একই ফসল মানে কোনো একটা বছরের ফসল থেকে যদি আমি দ্বিতীয়বার সেটাকে বীজ হিসেবে ব্যবহার করি, আমার ফলন কিন্তু কমে যায়। তো এটা করতে করতেই আমরা দেখছিলাম যে অঙ্কুরোদ্গমের পোর্শনে আসছিলাম, টেকনোলজির ক্ষেত্রে আসছিলাম, সিড টেকনোলজি। তো সিড টেকনোলজিতে স্যার দেখালে মানে দেখাতে চাইলেন যে কিভাবে অঙ্কুরোদ্গম প্রসেসটা মানে হয়। এবার সেখানে প্রথম যেমন অঙ্কুরোদ্গমের পেছনে অনেকগুলো ঘটনার ভূমিকা রয়েছে, কতটা অক্সিজেন রয়েছে, তার কতটা উষ্ণতা রয়েছে, সে কতটা আর্দ্রতা পাচ্ছে, উৎসেচকে কিভাবে উৎসেচক কাজ করতে পারছে কিনা। কারণ যদি আমরা ঠিক করে পরপর স্টেপ অনুযায়ী দেখি যে যখন অঙ্কুরোদ্গম হচ্ছে তখন প্রথমে বীজোত্তকটা ভেদ্যতা বেরিয়ে যাচ্ছে, তারপর সেই ভেদ্য বীজোত্তক দিয়ে আমার জল ঢুকছে, অক্সিজেন ঢুকছে, ফলে জিবরেলিন নামক হরমোনের